চন্দ্রচূড় বাবুর কাছে যাই। চন্দ্রচূড় বাবু, সাম্প্রতিক ইতিহাসকার হিসেবে, সাম্প্রতিক রাজনীতির ইতিহাসকার হিসেবে আপনার নিজের কি মনে হয় এই নির্বাচনের আগে? আমি অশোকবাবু যে কথাটা বলছিলেন, বলার চেষ্টা করছিলেন, আমি সে কথাতে আসছি, ইচ্ছা করেই আসছি। আমি এই আলোচনাটা ঢুকতে চাই, সেই জন্যই আসছি। আমি প্রথমে প্রশ্ন করেছিলাম, এই নির্বাচনের আগে যে চেষ্টা চরিত্রগুলো হয়েছে, মেটা, ওপেন এআই, সেগুলো কি বন্ধ হয়ে গেছে, নাকি সেই চেষ্টা চরিত্রগুলো চলছে? এটা বুঝতে পারার একটা নিক্তি ধরতে পারি। স্পিকার নির্বাচন ঘিরে একটু জল মাপার চেষ্টা করা হলো, এবং সংখ্যা নেই, সেটা যিনি টাকা দিচ্ছেন তিনিও জানেন, যারা নিচ্ছেন তারাও জানেন। ফলে আপাতত আমি তো আপনাকে টাকা দিয়েছি বলিনি, আপনাকে তো টাকা দিয়েছি বলিনি। চন্দ্রচূড় ঘোষ, চন্দ্রচূড় ঘোষ, আমি বলেছি এক মিনিট, চন্দ্রচূড় ঘোষ আমি ইন্ডির নামটা পর্যন্ত করিনি। চন্দ্রচূড় ঘোষ, এক মিনিট, আপনি আপনার সময় উত্তর দেবেন। চন্দ্রচূড় ঘোষ, চন্দ্রচূড় ঘোষ টাকা দিয়েছে বলুন। চন্দ্রচূড় ঘোষ, আমরা বলছি আপনারা টাকা নিয়ে ভুয়ো এক্সিট করছেন, তার জন্য জেপিসি চেয়েছি। আপনি তদন্ত, অশোকবাবু এক মিনিট, অশোকবাবু আগে কেকে বিল্লার, অশোকবাবু জেপিসি করুন। অশোকবাবু আগে কেকে বিল্লার, অশোকবাবু আগে কেকে বিল্লার 2 কোটি টাকা দিয়ে একটা জেপিসি হবে। জেপিসি করুন। আরে কেকে বিল্লা, জেপিসি কেকে বিল্লা 2 কোটি টাকা ফাইল খুলুন। আপনারাই তো ছিলেন, ফাইল খুলুন। করেননি কেন? ইন্দিরা গান্ধী করেননি কেন? রাজীব গান্ধী করেননি কেন? লক্ষ্মীনারায়ণ করেননি কেন? মনমোহন সিং করেননি কেন? কেকে বিল্লা 2 কোটি টাকা সারা বিশ্ব জেনেছে, পড়েছে, আজও লেখা আছে বিক্রি হয়, আজও লেখা আছে বিক্রি হয়। ইন্দিরাকে আমি 2 কোটি টাকা দিয়েছিলাম। কেকে বিল্লা একটা জেপিসি হবে না? একটা জেপিসি আছে। এনিওয়েজ, এবার চন্দ্রচূড় বাবু, আপনার কাছে আমার, আপনার কাছে আমার প্রশ্ন। আমি কিন্তু কারোর নাম করিনি, আমি শুধু বললাম। এক মিনিট, চন্দ্রচূড় বাবু, না অসুবিধা হয়, জানি অসুবিধা হয়। চন্দ্রচূড় বাবু, একদম আপনার অপোজিশনটাও রেজিস্টার্ড হলো। চন্দ্রচূড় বাবু, আপনার কাছে আমার প্রশ্ন। আমি কারোর নাম করিনি, সৌরভ বাবু, আমি কারোর নাম করিনি। সৌরভ বাবু, এই সৈকত ভুলে গেছেন, ভারতবর্ষে একটি মাত্র রাজ্যের সরকার পরিবর্তনের পর হিলারি ক্লিন্টন ছুটে এসেছিলেন। এখন বললে সৈকত চুপ করে যাবেন, সৈকত ভুলে গেছেন। আপনিও একটু কম কথা বললে মনে হয় বেশি। চন্দ্রচূড় বাবু প্লিজ, আজকের কথায় হ্যাঁ, তখন আবার অশোক বাবু আর আপনাদের জোট ছিল। চন্দ্রচূড় বাবু প্লিজ। তোমার প্রোগ্রামে আজকে প্রথম একটা নমুনা পাওয়া গেল। যদিও গণতন্ত্র যদি এইটুকু পায়, সংসদে কি হতে যাচ্ছে সেটা ভালো করেই বোঝা যায়। এই যে অন্য কাউকে কথা বলতে দেবো না, চিৎকার করে থামিয়ে দেবো, এটাই শক্ত একটা অপোজিশনের লক্ষণ যদি হয়। ঠিক আছে, শক্ত অপোজিশন হওয়া, স্ট্রং অপোজিশন ভালো জিনিস, গণতন্ত্রের পক্ষে ভালো। কিন্তু এখানে বেসিক একটা তুমি যে ওভারঅল ন্যারেটিভের কথা বলছো, সেটা তো থাকবেই। একটা ন্যারেটিভ, মিসলিডিং ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলে এসেছে এবং সেটা চলতে থাকবে। কিন্তু আজকে যেটা দেখলাম, আমার মনে হয় সেটা একটা ফান্ডামেন্টাল উইকনেস। এই যে অ্যালায়েন্সটা, আমার যেটা জানতে ইচ্ছা করছে, আমি একটু অপ্রাসঙ্গিক মনে হলো এই প্রশ্নটা বারবার উঠে আসছে, যে আজকে যদি বাম কংগ্রেস, যারা মনে করে তৃণমূল পশ্চিমবাংলায় গণতন্ত্র সামলাতে পারেন না, তারা বিশ্বাস করছে তৃণমূল গিয়ে সারা দেশের গণতন্ত্রটাকে সামলে দেবেন, এবং তারা হাতে হাত মিলিয়ে চলছেন। তৃণমূলের নেত্রী যখন বললেন যে এনারা সিট পাবেন না, এরা জেতার যোগ্য নয়, তার সেই তৃণমূলের নেতারাই কি আবার কংগ্রেস নেতাদের সঙ্গে হাত মিলিয়ে দেশ বাঁচানোর চেষ্টা করছেন। এই যে ইনহেরেন্ট একটা কন্ট্রাডিকশন, এর মধ্যে কিন্তু ইউনিটির ছবিটা পাচ্ছি না। আগামী 5 বছরের কথা যদি বলি, 2026-এ পশ্চিমবাংলার ইলেকশন, তখন কি এনারা আবার একজোট হয়ে আসবেন? সেটা কি হয়ে গেছে, নাকি এখনো মারামারি চলছে, লড়াই ঝগড়া চলছে? এই মানে এটা অপোজিশন ইউনিটিটা দেখাবেন কোথা থেকে? আমি তো কোথাও লক্ষণ দেখতে পাচ্ছি না। এখানে একটা স্ট্রং পার্টিকে, বিজেপির মতো একটা স্ট্রং পার্টিকে চ্যালেঞ্জ করছেন। আজকে বিমল শঙ্কর বাবু যেটা বললেন, রাহুল গান্ধীর জেস্টার খুব অ্যাপ্রিসিয়েবল জেস্টার। উনি খুব সুন্দর ভাবে এসে হাত মেলালেন, কথা বললেন, ওনার স্পিচও খুব সুন্দর ছিল। ইট ওয়াজ আ নাইস জেস্টার। কিন্তু এর পরে এর ভেতর থেকে যে ছবিটা উঁকি মারছে, ঠেলে ঠুলে বেরোনোর চেষ্টা করছে, যে প্রতিটা ক্ষেত্রে একদম প্রচন্ড আক্রমণ হবে, এবং একটাই উদ্দেশ্যে আক্রমণ হবে, যে কোনো উপায়ে এই সরকারকে কাজ করতে দেওয়া হবে না। সেইটা যদি হয়, তাহলে তো মানে আগামী দিনে প্রচন্ড একটা সংঘাত দেখতে পাওয়া যাবে। সেখানে গণতন্ত্রের দাবি করলে এটার উত্তর আমার মনে হয় চন্দ্রচূড় বাবু, এটার উত্তর আমার মনে হয় অশোক বাবু খুব ভালো দিতে পারবে। অশোক বাবু হাত তুলে আছেন। অশোক বাবু, আপনার যেটা বলবার, আপনি চন্দ্রচূড় বাবু প্রশ্নের উত্তরে বলেন, আপনি আলাদা টাইম পাবেন তার জন্য। আপনার কাছে আমার একটা প্রশ্ন, চন্দ্রচূড় বাবুর কথার প্রেক্ষিতে, নির্বাচিত সরকারকে কাজ করতে দেবে না, বিমল শঙ্কর বাবু এক্স্যাক্ট ডেটটা হয়তো বলতে পারবেন। সম্ভবত 1978 সালে চ্যানেল 9-এর সাংবাদিককে দেওয়া ইন্দিরা গান্ধীর ইন্টারভিউ,
জরুরি অবস্থা জারি করার কারণ হিসেবে বলেছিলেন দেশের নির্বাচিত সরকারকে কাজ করতে না দিয়ে সংসদের ভিতরে সংখ্যা ছিল না বলে বিরোধীরা সংসদের বাইরে অরাজকতা তৈরি করে সরকার ফেলে দেওয়ার ছক করেছিলেন। বিদেশি ষড়যন্ত্র ছিল এর পিছনে, তাই আমাকে বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করতে হয়। এখন এমন ছক যে হয়েছিল, এই কথাটা কি আপনারা এখন অস্বীকার করেন অশোকবাবু? দেখুন, সৈকতরা তো বিশ্বাস করেছিলেন এমন ছক হয়েছিল বলে সৈকত আপনাদের সমর্থন। ভালো প্রশ্ন তুলেছেন, তাহলে একটু আলোচনা করতে দিন। তারপরে চন্দ্রচূড় বাবুকে আমি একটা প্রশ্ন কিন্তু করবো, সেটাকে আগে করে নেবো না? ভালো হবে। আমি মাননীয় চন্দ্রচূড় বাবু সাম্প্রতিককালের ইতিহাস নিয়ে চর্চা করেন, ওনাকে শুভেচ্ছা। ইতিহাস চর্চা আরো এগিয়ে যাক। ওনার কি সাম্প্রতিক এই ইতিহাসটা মনে নেই যে অজিত পাওয়ারকে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী গিয়ে বলেছিলেন চাকরি পিসিং অ্যান্ড জেল গোয়িং, যে চন্দ্রবাবুকে সিবিআই রেড করতে পাঠিয়ে একদম রাতের অন্ধকারে প্রায় নাইট ড্রেস থেকে বের করিয়ে এনে জেলে ভরে দিয়েছিলেন, সেই মানুষগুলোকে সাথে নিয়ে সেই মানুষগুলো চন্দ্রবাবু নাইডুকে অ্যারেস্ট করেনি? সিবিআই নয়, স্টেট পুলিশ করেছে। আমার কথাটা বুঝতে চেষ্টা করুন। আমার বক্তব্য তাহলে এই মানুষগুলোকে সাথে নিয়ে নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বলে আপনি বিশ্বাস করেন? এটা আপনাকে প্রশ্ন রইল, 1 নম্বর। এবার 2 নম্বর কথা হচ্ছে, প্রয়াত হিরেন মুখার্জি তিনি একটা সময়ে সাংবাদিকদের কথোপকথনে করতে গিয়ে, আমি নাম করে বলছি, আমার সঙ্গে গত পরশুও কথা হচ্ছিল ইমানুল হক, তিনি বলেছিলেন যে এই রিপোর্ট এসেছিল যে 300 জন বড় বড় প্রথিতযশা নেতাকে গুম করে খুন করে দেওয়ার চক্রান্ত হয়েছে। এটা গেল 1 নম্বর। আমি এটা জানি বলেই তো বলছি অশোক বাবু, সিপিআই সেখানে সমর্থন করেছে। আমি বলতে দিন, আমাকে বলতে দিন। সিপিআই অনেক পরে আসছে, আপনি আপনার থেকে উত্তরটা চাইবো। এবং একটা কু বা অভ্যুত্থান যেটা বাংলাদেশে হয়েছিল মুজিবের সময়, যেটা পরবর্তীকালে গিয়ে অন্য দেশে হলো, আফগানিস্তানে হলো, সেটা অনেক আগে এখানে হয়ে যেত 75-এর জুনে। 3 নম্বর কথাটা হচ্ছে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে জরুরি অবস্থা নিয়ে নরেন্দ্র মোদী এত বাগাড়ম্বর করছেন, খোঁচা দিচ্ছেন। ইন্দিরা গান্ধী স্বয়ং বলেছিলেন আই থট ফর এ শক থেরাপি বাট ইট ওয়াজ রং। এবং পরবর্তীকালে রাহুল গান্ধীও বলেছেন যে এটা আমাদের সিদ্ধান্ত ভুল ছিল, আমরা মেনে নিয়েছি। আমার প্রশ্ন এটাও নয়, আমার প্রশ্ন সেদিন যারা জরুরি অবস্থাকে সমর্থন করেছিলেন, সেই আরএসএস কোট আনকোট সমর্থন করেছিলেন কি করেননি, এই উত্তরটা আপনাদের থেকে আজকে চাইবো। 2 নম্বর কথা, যদি আরএসএস সমর্থন করে থাকে, মোদী আজকে বিরোধিতা কেন করছেন? আরএসএস জরুরি অবস্থাকে সমর্থন করেছেন এমন কোনো নথি আমি অন্তত পড়িনি। বিমল শঙ্কর বাবু যদি জানা থাকে বলতে পারেন, অথবা চন্দ্রচূড় বাবু। আরএসএস এর অজস্র নেতা ইনক্লুডিং নানাজি দেশমুখ তারা জেলে ছিলেন। আমি জানি না সমর্থন করলে জেলে থাকা হয় কিনা, এটা কংগ্রেস বলতে পারে। এটা গেল এক। এই উত্তরটাই আমি চাইছিলাম, এই উত্তরটাই আমি চাইছিলাম। আমি এই উত্তরটাই আমি চাইছিলাম। এক্স্যাক্টলি বিমল বাবু আবার উৎকোয়ারকে নিচে একদম এই উত্তরটাই চাইছিলাম। বলুন। যে কথাটা হিরেন বাবুর অর্ধেক কথাটা আমি বলেছি, অর্ধেক কথাটা বলিনি, যে এই জেপি বা ইত্যাদি এদের আন্দোলনের চোরাগলির মধ্যে দিয়ে জনসংঘ এবং আরএসএস প্রকারান্তরে ক্ষমতা দখলের চক্রান্ত করেছিল, তাই সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষ শব্দটি আমরা সেদিন ঢুকিয়েছিলাম। এটা যদি অন্যায় হয়ে থাকে, এরকম অন্যায় বারে বারে আমরা করব।